বৈদেশিক নীতিতে নতুন মাত্রা যোগ করবে পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন চীন সফর, অর্থনীতি, বাণিজ্য ও ভূ রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা। চীনের সাথে আমাদের সম্পর্কটা বেশিরভাগই আমাদের অর্থনৈতিক সম্পর্কটা বেশি, আপনি জানেন বিভিন্ন প্রজেক্ট অনেক কিছুতে বাংলাদেশে তাদের ইনভলভমেন্ট। সরকার সঠিক পথেই হাঁটছে, এটাকে আমরা ফরেন পলিসি অটোনমি বলি বা অটোনমাস ফরেন পলিসি, সেটা আমরা খুব ভালোই বুঝতে পেরেছি। খালেদা জিয়ার চিকিৎসায় কিছু পরিবর্তন এনেছে ডাক্তাররা, আগামী শুক্রবারের মধ্যে শেষ হবে সব স্বাস্থ্য পরীক্ষা। জনবল সংকটে খুঁড়িয়ে চলছে পঞ্চগড়ের আটোয়ারি স্বাস্থ্য কমপ্লেক্স, ৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবায় একজন চিকিৎসক, সংকট সমাধানের দাবি। মৌলভীবাজারের পাহাড়ি টিলায় চলছে কফি চাষ, সফলতা পাওয়া উৎপাদনে আগ্রহ বাড়ছে স্থানীয়দের, আমদানি নির্ভরতা কমার আশা। কফি বাগান দেখে যদি আমাদের কৃষকরা উদ্বুদ্ধ হয় এবং কফি চাষ করে, তাহলে কফির উপর আমদানি নির্ভরতা আমাদের অনেক কমে যাবে। জমি নিয়ে বিরোধে বাড়ি ছাড়া জুলাই আন্দোলনের সমন্বয়ক রোমানা খান, কয়েক দফা হামলার শিকার পরিবার, পালিয়ে বেড়াচ্ছেন প্রাণ ভয়ে। ওরা আমাদেরকে হুমকি দিচ্ছে, আমরা যদি এলাকায় থাকি তাহলে আমাদেরকে চাঁদা দিয়ে থাকতে হবে। এবং দমকা বাতাসে আরও অবনতির শঙ্কা, লস অ্যাঞ্জেলেসের দাবানল, প্রাণহানি বেড়ে 24, পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দিতে পারে সেনাবাহিনী। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে সঙ্গে আছি মারজানা শক্তি। জানাবো বিস্তারিত। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর পররাষ্ট্রনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশে চীন বিনিয়োগ অক্ষুণ্ণ রাখা সহ সফরে দেশের রাজনীতি, বাণিজ্য ও ভূ রাজনীতির অর্থনীতি, বাণিজ্য ও ভূ রাজনীতির ইতিবাচক পরিবর্তনের আশা তাদের। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। ৫ আগস্ট পট পরিবর্তনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সক্রিয় হতে দেখা যায় চীনকে। দেশটিতে একের পর এক আমন্ত্রণ জানানো হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে। এরই ধারাবাহিকতায় আগামী ২০ থেকে ২৪ জানুয়ারি চীন সফরে যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তৌফিক হোসেন। সেখানে চীনের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার এটাই হবে প্রথম দ্বিপক্ষীয় সফর। বিগত সরকারের নতজানু পররাষ্ট্র নীতি থেকে বের হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরকে নতুন মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আমাদের কাছে মনে হয়েছে যে পররাষ্ট্রনীতি একটা জায়গা যেটা খুবই ইগনোরড এবং খুব নেগলেক্টেড অবস্থায় ছিল এতদিন। আমি মনে করি সরকার সঠিক পথেই হাঁটছে, এটাকে আমরা ফরেন পলিসি অটোনমি বলি বা অটোনমাস ফরেন পলিসি, সেটা আমরা খুব ভালোই বুঝতে পেরেছি। বর্তমান যুগের যে ডিপ্লোমেসি আর আরও ২০-৫০ বছর আগের ডিপ্লোমেসি কিন্তু এক নাই। তো সেই হিসাবে আমাদের সাথে চীনের সম্পর্ক থাকবে, আমাদের সাথে ভারতের সম্পর্ক থাকবে। বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য $25 বিলিয়ন, যদিও এই বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের অনুকূলে নয়। উপদেষ্টার সফরে বাণিজ্য ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বিভিন্ন খাতে চীনের বিনিয়োগ বাড়বে বলেও আশা তাদের। চীনের সাথে আমাদের সম্পর্কটা বেশিরভাগই আমাদের অর্থনৈতিক সম্পর্কটা বেশি, আপনি জানেন বিভিন্ন প্রজেক্ট অনেক কিছুতে বাংলাদেশে তাদের ইনভলভমেন্ট আছে এই দেশে। পৃথিবীর প্রায় সমস্ত এমনকি অনেক দূরবর্তী গুরুত্বপূর্ণ রাষ্ট্রেরও তাদের কাছে আমরা খুবই গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিকভাবে। সেটা আমি মনে করি যে এই পররাষ্ট্র উপদেষ্টার যে চীনে যে দ্বিপাক্ষিক সফর হতে যাচ্ছে, এর ফলে অন্যান্য রাষ্ট্র এতে নাখোশ হবে বলে আমি মনে করি না। সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনে ইতিবাচক ফলাফল আসতে পারে বলেও মনে করেন বিশ্লেষকরা। চীন এবং ভারত এই দুটি যদি আজকে চায় যে আমরা 7 দিনের ভিতরে এই রোহিঙ্গাদের এখান থেকে ওইখানে রিহ্যাবিলিটেশন ব্যবস্থা করব, তাহলে এটা অসম্ভবের কিছুই না। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব স্বাস্থ্য পরীক্ষা আগামী শুক্রবারের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সোমবার স্থানীয় সময় বিকেল 3:30টায় লন্ডন দ্য ক্লিনিক হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের তিনি কথা জানান। বলেন, নেফ্রোলজি কনসালটেন্ট, হেপাটোলজি কনসালটেন্ট ও লিভার ট্রান্সপ্লান্ট সহ বিভিন্ন বিষয়ে ডাক্তাররা প্রতিদিনই বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করছেন। চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হয়েছে। সব পরীক্ষা শেষ হলে
পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। বেগম জিয়ার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানান ডাক্তার জাহিদ। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তার বাসা থেকে ডিজিএফআই এর একটি দল তাকে আটক করে। জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী হাসিনার গুম খুনের প্রত্যক্ষ সহযোগী অবসরপ্রাপ্ত এই জেনারেলের বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ রয়েছে। তবে সাইফুল আলমকে গ্রেফতার করা হবে নাকি জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। এছাড়া গুমের মামলায় তার বিরুদ্ধে সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সহ ২৫ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পরিবার। সোমবার আবু সাইদের ভাই রমজান আলী প্রসিকিউশনে এ অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই ঘটনায় রংপুরে একটি মামলা হলে ট্রাইব্যুনালে বিচার চলতে বাধা নেই। ছাত্র জনতার আন্দোলনে ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। স্যারের কাছে যেটা জানতে পারলাম যে বিচারের কার্যক্রম খুব দ্রুত চলতেছে এবং বিচার কার্যক্রম হবে ইনশাআল্লাহ খুব দ্রুত, এবং স্যারে আশ্বস্ত করেছে শুধু আবু সাইদের বিচার না, বাংলাদেশে যত শহীদ হয়েছে সকলেরই বিচার হবে। আবু সাইদ হত্যাকাণ্ড একটি দিনের আলোর মতো পরিষ্কার, সেখানে বিশ্বসহ গোটা দেশবাসী সেটি প্রত্যক্ষ করেছে। তো আমরা এই বিগত ৫ মাস পেরিয়ে গেলেও এখনো আবু সাইদ হত্যায় যে সকল এজাহারভুক্ত আসামিরা তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তো আমরা সেটিতে অত্যন্ত ক্ষুব্ধ। কুমিল্লা সীমান্তের পুকুর পাড়ে কাঁটাতারের বেড়া তুলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার দুপুরে কুমিল্লা আদর্শ সদরের জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার সীমান্তে বেড়া নির্মাণ শুরু করে তারা। বিজেপি বলছে দুপক্ষের সমঝোতার ভিত্তিতেই চলছে বেড়া নির্মাণ। এদিকে কয়েকদিনের উত্তেজনার পর স্বাভাবিক হয়েছে লালমনিরহাট সীমান্ত। সুমন কবির ও জামাল বাদশার তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। পুকুরটির 1/3 ভারতে আর বাকি একাংশ বাংলাদেশে পড়েছে। তবে উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসল সহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করে। সেই পুকুর পাড়েই বেড়া তুলছে বিএসএফ। সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় শাহপুর সীমান্তের পুকুরটির কাছেই সতর্ক অবস্থানে আছে বিজেপির টহল দল। অন্যদিকে বিএসএফ এর উপস্থিতিতে চলছে বেড়া নির্মাণের কাজ। বিএসএফ এর এমন কর্মকাণ্ডে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। তাদের অভিযোগ, 0 পয়েন্টের দিকে গেলেই অস্ত্র তাক করে বিএসএফ সীমান্ত ছাড়ার হুমকি দেয়। না, আমরা তার কারণে বেড়া 20 গজের ভিতরে দিতেছে, আমরা তো খারাপ লাগতেছে। আন্তর্জাতিক রায় আছে 150 গজ দূরে তার কারণে বেড়া, আর এই জায়গায় দিতেছে মাত্র 20 গজের ভিতরে। এটাকে আমরা উপকার কি, আমরা তো ক্ষতি হইতেছে। আমরা অনেক সময় দেখতে যাই যে কোথায় বেড়া দেয়, তারা এই সুযোগটা দিতেছে না। বন্দুক দেখায় বা গুলি করে দিব, সরে যাইতে বলে। তো 20 গজের ভিতরে বেড়া দিলে তো আমরা অত্র এলাকার মানুষ একটু বিপদে পড়বো। কেন এইদিকে হাঁটাচলাও করা যাবে না। হাঁটাচলা করতে গেলেও মনে করেন গুলি দিব বা ধমকাইতে আছে, জমি জামা আছে, এটাও ব্যবহার করা যাবে না। আমাদের বর্ডারে যে বেড়া হইতে আছে, তো আমরা তো আত্মীয় স্বজন ইন্ডিয়া এদিকে এদিকে আসিল, এতদিন তো কথাবার্তা বলছি, এখনও একটু বেড়া হয়ে যাওয়ার পরে কথাবার্তা বলতে হয় না। তবে বিজিবি আছে, ইনশাল্লাহ আমরা এই নিরাপদে ইয়া করতে পারি। বিজিবি আমরা ইয়া করে দিয়ে সুযোগ করে দিতে আছে। তবে বিজেপি বলছে দুই পক্ষের সমঝোতাতেই বেড়া নির্মাণ করছে ভারত। নকশার বাইরে কাজ করলে বাধা দেয়া হবে। হ্যাঁ, চুক্তিতে আমরা যেরকম পেয়েছি যে আখাউড়া 150 গজের ভিতরে আখাউড়ার ওখানে একটা রেলওয়ে প্রজেক্ট আছে, সেটা আমরা করব। আর এই চুক্তিতে একইভাবে বলা আছে 150 গজের ভিতরে ইন্ডিয়া এখানে বিএসএফ কাঁটাতারে বেড়া দিবে। তো 150 গজের ভিতরে দুইটা, একটা বাংলাদেশের ভিতরে স্থাপনা হবে আর একটা ইন্ডিয়ার ভিতরে এই কাঁটাতারে বেড়া হবে। তো সেই চুক্তি অনুযায়ী কাজটা করছে, এখানে অবৈধ কোনো কিছু হচ্ছে না। এদিকে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ ঘরে কয়েকদিনের উত্তেজনার পর সোমবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে গ্রেফতার করেছে পুলিশ। সাতক্ষীরার দেবহাটা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে দেবহাটা থানার ওসি হযরত আলী বিষয়টি নিশ্চিত করেন। বলেন, দেবহাটা উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বেনজির হোসেন নিশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সাবেক সভাপতি। 5 আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি। তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে। সীমান্ত উত্তেজনা নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র দফতরে ডাকার পরদিনই দিল্লিতে বাংলাদেশের উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। সোমবার ভারতের ANI, NDTV সহ বিভিন্ন গণমাধ্যম তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বৈঠক শেষে দুপুরে দিল্লির সাউথ ব্লক থেকে বের হতে দেখা যায় উপ হাই কমিশনার নুরুল ইসলামকে। বাংলাদেশ সীমান্তে নির্দিষ্ট 5টি স্থানে বেড়া দেওয়ার চেষ্টা করছে অভিযোগে গতকাল রোববার প্রণয় ভার্মাকে তলব করে ঢাকা। এদিন বিকেল 3টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান প্রণয় ভার্মা। সেখানে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে প্রায় 45 মিনিট ধরে তার বৈঠক হয়। এরপর দিনই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি যেন নিজেই রোগী সেজে বসেছে। মাসের পর মাস একজন চিকিৎসক দিয়ে চলছে 5 লাখ মানুষের স্বাস্থ্যসেবা। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে রোগীরা ছুটছেন জেলার বাইরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। বিস্তারিত সহকর্মী রাশিদুজ্জামান বাবুর পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্টে। পঞ্চগড় জেলার 5টি উপজেলার মধ্যে প্রান্তিক উপজেলা আটোরিয়া। অর্থনৈতিকভাবে এই উপজেলার মানুষ তেমন স্বাবলম্বী নয়। অধিকাংশ মানুষ কৃষিকাজ সহ শ্রম বিক্রি করে জীবনযাপন করেন। ফলে স্বাস্থ্যসেবা নিতে গেলে পড়তে হয় ভীষণ অসুবিধায়। এই উপজেলার 5 লাখ মানুষের অধিকাংশ মানুষের চিকিৎসার ভরসার জায়গা আটোরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা নিতে আসে এখানে। অনেকে প্রাথমিক চিকিৎসা নেন, আবার অনেকে হন ভর্তি। তবে রোগীদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সটির। দীর্ঘদিন ধরে মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। রয়েছে জনবল সংকট। এখানে ভালো ডাক্তার নাই, ভালো দেখাশোনার মতো কোনো পরিবেশ নাই। এইভাবে খালি আমি না, এখানে যতগুলা আছে সবার এই ধরনের সমস্যা। ডাক্তার নাই গতিকে আর কি সেবা দিতে পারে না। ডাক্তারের অভাব, ডাক্তার এখানে নাই। ডাক্তারের জন্য এখানে অনেক রোগী আসে, কিন্তু ডাক্তারের অভাবে ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুরের দিকে যাই। ডাক্তার না পাওয়ার জন্য আমাদেরকে আটুরিয়া, ঠাকুরগাঁ বা রংপুর এখানে যাইতে হয়। আমরা যাইতে পারি না, আমরা গরিব লোক। একটা ডাক্তার আসে, এই ডাক্তারে মনে করেন সামলাইতে পারে না, তো আরো ডাক্তারের প্রয়োজন আছে। এমনকি গুরুতর রোগী এলে অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে। এতে একদিকে অসহায় মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে অর্থ ব্যয়ে অন্যত্র চিকিৎসা নিতে হচ্ছে তাদের। আমাদের এই হেলথ কমপ্লেক্সে মেডিকেল অফিসারের পোস্ট হচ্ছে 28টি, কিন্তু বর্তমানে এখানে আমি একাই পোস্টেড আছি। বিশাল এই জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে 24 ঘন্টা কার্যক্রম চালু রাখতে হয় বলে জানান জেলার সিভিল সার্জন। গত দিনগুলোতে একজন মেডিকেল অফিসার নিয়ে যে আমরা সেবা দিচ্ছিলাম, তো আশা করছি যে এখন থেকে আরো উন্নত এবং অধিক ভালো সেবা আমরা এই যে নতুন পদায়িত ডাক্তার যারা আছেন তাদেরকে দিয়ে প্রদান করে যেতে পারবো। দ্রুত আটোরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ দেখতে চান কর্মরত চিকিৎসক ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে মধ্যরাতে অবস্থান করে আমরণ অনশন পালন করেন পুলিশের 40তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকরা। সোমবার মধ্যরাতেও অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকের আমরণ অনশন পালন করতে দেখা যায়। এ সময় তারা জানায়, সন্ধ্যায় তাদের 4 জনের প্রতিনিধি দল জননিরাপত্তা সচিবের সঙ্গে দেখা করলেও আশানুরূপ কোনো সিদ্ধান্ত না পাওয়ায় কর্মসূচি পালন করে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।
উত্তরের জেলা পঞ্চগড়ে রয়েছে মৃদু বাতাস, হিমেল হাওয়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন পঞ্চগড়ের রাশেদুজ্জামান বাবু। বাবু, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কেমন বিরাজ করছে? খেটে খাওয়া মানুষ কাজের সন্ধানে বের হতে পারছেন কিনা আমাদের জানাবেন। মার্জানা, শুভ সকাল আপনাকে। আসলে আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা কিন্তু পঞ্চগড়কে কিন্তু হিমালয় কন্যা বলা হয়, কারণ হিমালয় থেকে হিম বাতাস প্রতিদিনই কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়, যেই কারণে কিন্তু কনকনে ঠান্ডা হিমেল বাতাস এটি কিন্তু অব্যাহত রয়েছে। আজকে সকালে যদি 6টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি মৃদু শৈত্যপ্রবাহ বলে। আপনাকে যদি জানাই যে আসলে এখন সূর্য কিছুটা দেখা মিলেছে, যেই কারণে কিন্তু জনজীবনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস কিন্তু ফেলছে। পঞ্চগড়ে যেহেতু একেবারে পৌষের আজকে শেষের দিকে যেই কারণে পৌষ ও মাঘ এই দুমাস কিন্তু শীতকাল। এই সাধারণত অন্যান্য জেলা থেকে এই জেলায় কিন্তু আসলে শীতের তীব্রতা এই দুমাস কিন্তু বেশি থাকে। জনজীবনের যে দুর্ভোগের কথা বলছিলেন, আসলে জনজীবনের দুর্ভোগ রৌদ্র উঠলে দিনের বেলা কিছুটা স্বস্তি প্রকাশ করে, কিন্তু বিকাল হতে না হতেই আমরা দেখেছি যে আসলে কনকনে ঠান্ডা হিমেল বাতাস ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে কিন্তু পুরো পঞ্চগড় জেলা, যেই কারণে কিন্তু আসলে এখানে তীব্র শীত কিন্তু অনুভূত হচ্ছে। জনজীবনের কিন্তু কষ্টের যে সময়টুকু সেটুকু কিন্তু শুরু হয়ে যায় বিকেল থেকে। আমরা যদি বলি যে পঞ্চগড়ের অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল, যারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে, অনেকেই আবার কিন্তু আসলে শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে। বিশেষ করে বালু শ্রমিক, পাথর শ্রমিক এবং চা শ্রমিক, এরা প্রায় 30,000 শ্রমিক রয়েছে যারা এ কাজে নিয়োজিত, যারা ভোর হলেই কিন্তু ছুটে যায় কিন্তু কাজের সন্ধানে। কিন্তু আসলে আমরা দেখেছি যে কনকনে শীত হিমেল বাতাসের কারণে কিন্তু জনজীবনে তারা কিছুটা ঝিমিয়ে পড়েছে, যেই কারণে কিন্তু আসলে তারা সঠিক সময় কাজে যেতে পারছে না। কাজে না যেতে পারলে তাদের যে দৈনন্দিন যে কষ্ট সেটি কিন্তু আসলে অনেকাংশে বেড়ে যায়। এর পাশাপাশি যদি আমি বলি অটো, সিএনজি, ভ্যান চালক এগুলোরও কিন্তু আসলে জনজীবনে অনেকটা কষ্ট শুরু হয়ে গেছে, যেহেতু পৌষ মাসটা কোনো রকম ভাবে কেটেই গেল, কিন্তু মাঘের শীতে বাঘ কাপে এরকম একটি প্রবাদ আছে। এই প্রবাদের মধ্যে থেকে কিন্তু পঞ্চগড়ের যে তীব্র শীত সেটি কিন্তু অলরেডি অনুভূত হতে চলেছে। আজকে থেকে কিন্তু আসলে মৃদু শৈত্যপ্রবাহ। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে পঞ্চগড়ে অর্থাৎ রংপুর বিভাগে কিন্তু আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহ জুড়ে, যেই কারণে কিন্তু আসলে শীতের তীব্রতা। আমরা কথা বলবো একজন, আপনার কাছে জানতে চাই যে পঞ্চগড়ের শীত কেমন? না, পঞ্চগড়ের শীত তো প্রচন্ড মনে হচ্ছে, তীব্র অনুভূত হচ্ছে এবং স্বাভাবিক জনজীবন কিন্তু এখানে ব্যাহত হচ্ছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা তারা কিন্তু কাজ করতে পারতেছে না এবং তারা কিন্তু অনেকটা অর্থ কষ্টে আছে। এবং এইটা যদি অব্যাহত থাকে, যে মৃদু মাঝারি অব্যাহত থাকে, যেটা আপনি বলছিলেন গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অফিস থেকে, সেটা হলে কিন্তু জনজীবনে কিন্তু প্রচন্ড এটা কিন্তু ব্যাঘাত সৃষ্টি করবে। এবং আমি মনে করি যে বিত্তবান থেকে এগিয়ে আসা উচিত, বিশেষ করে নারী এবং শিশুরা অনেক কষ্টে আছে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে একজন বলছিলেন যে আসলে জনজীবনের দুর্ভোগের কথা। আর একটু কথা আপনাকে জানিয়ে দেখি, আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসক আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে শীতবস্ত্র প্রায় 50,000 শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে 1 লক্ষ শীতবস্ত্র চিঠি প্রেরণ করা হয়েছে। হয়তোবা খুব শীঘ্রই সেগুলো আসবে। আর এগুলো আসলে কিন্তু মাঘের যে শীতে কনকনে শীত তীব্রতা, সেগুলো কিন্তু অসহায় এবং নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে সেগুলোর হাতে কিন্তু পৌঁছে যাবে এমনটি জানিয়েছে। এদিকে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। কৃষি সম্প্রসারণের উপ পরিচালক আমাকে যেমনটি জানিয়েছে, যেহেতু ঘন কুয়াশার খুব কম, তীব্র শীত পড়ছে না, যেই কারণে কিন্তু আসলে আমরা দেখছি যে আসলে শাকসবজি থেকে আলু এবং বীজতলা তেমন কোনো এখন পর্যন্ত ক্ষতি হয়নি। তবে যদি তীব্র শীত হয়ে থাকে তাহলে শীতে বীজতলা এবং আলুর ক্ষতি হবে এমনটি বলেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মার্জানা।
বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় থেকে শীতের তীব্রতা নিয়ে জানাচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। মৌলভীবাজারের পাহাড়ি টিলায় সম্ভাবনার হাতছানি দিচ্ছে কফি। অনাবাদি জমিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই ফসলের। বাগান করে সফলতা পেয়েছে স্থানীয় কৃষি উদ্যোক্তা আব্দুল মান্নান। তার বাগান দেখতে বিভিন্ন জেলা থেকে আসছেন কৃষকরা। সহকর্মী সালে ইলাহি কুটির প্রতিবেদন, জানাচ্ছেন শামীম হোসেন। অবাক করা হলেও দেশে সম্ভাবনার দুয়ার খুলছে কফি আবাদ। মৌলভীবাজারের আকবরপুরের পাহাড়ি টিলার জমিতেই গড়ে তোলা হয়েছে বাগান। প্রায় 6 একর জায়গা জুড়ে 2019 সালে আনারস বাগানের মধ্যেই কফি চাষ শুরু করেন স্থানীয় কৃষি উদ্যোক্তা আব্দুল মান্নান। বর্তমানে অ্যারাবিকা ও রোবাস্টা জাতের প্রায় 1000 কফি গাছ আছে তার বাগানে। প্রথমে প্রক্রিয়াজাত করার সুযোগ না থাকলেও বর্তমানে কৃষি বিভাগের দেয়া 2টি মেশিনে স্বল্প পরিসরে হচ্ছে প্রক্রিয়াজাত। আমার এখানে খুব ভালো ফলন হয়েছে। আমি কফি লিয়া খুব চিন্তার মাঝে আসলাম যে আমি কফি কিভাবে এটা প্রক্রিয়াজাত করবো। আমি প্রথমে আসছি অবশ্য আগে কফি উঠেই আমি একটু অল্প দামে প্রায় 250 টাকা কেজিতে আমি বিক্রি করছি। এ যাবতে আমি কফি উঠাইয়া আমি একটা মেশিন পাইছি, মোটামুটি আমি লাভবান হইতাম পারছি। মান্নানের দেখা দেখি জেলায় অন্য পাহাড় টিলায়ও সাথী ফসলের সঙ্গে বাড়ছে কফি চাষ। আগ্রহী হচ্ছেন প্রবাসীরাও। সদর উপজেলায় আনারস বাগানে এবং টিলা জাতীয় জায়গায় আমরা কফি চাষ শুরু করেছি 2019 সাল থেকে। এখন এটা কফি খুবই জনপ্রিয় হয়েছে। কফি গাছের মধ্যে খুব সুন্দরভাবে কফি ধরছে, ফলনও ভালো হয়েছে। ইনশাআল্লাহ আমরা এটা বাজারজাত করব। কৃষক প্রশিক্ষণে মান্নানের কফি বাগান দেখে চাষের আগ্রহ দেখেন নরসিংদী জেলার কৃষকরাও। নরসিংদী থেকে আসছি কফি বাগানে, আমরা এটা অনেক কফি বাগান দেখে অনেক ভালো লাগছে। এটা আমরা নরসিংদী থেকে করতে চাই। কফি চাষ বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানো সম্ভব বলে মনে করছেন নরসিংদী জেলার কৃষি কর্মকর্তা। নরসিংদীতে উঁচু জমিতে এবং যেসব জমিতে অন্য কোনো ফসল হচ্ছে না সেসব জমিতে তারা এই চাষটি সরবরাহ করবে। কফি বাগান দেখে যদি আমাদের কৃষকরা উদ্বুদ্ধ হয় এবং কফি চাষ করে, তাহলে কফির উপর আমদানি নির্ভরতা আমাদের অনেক কমে যাবে। পাহাড় টিলায় চাষাবাদ বাড়াতে কাজ করছে মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা যদি এটা বাণিজ্যিক আকারে আরো বেশি করতে পারি, আমার মনে হয় যে আমাদের চাহিদা মেটাতে পারবে। সংশ্লিষ্টদের মতে আগামীতে চা, আনারস, লেবু, কমলার মতোই কফি চাষেও সমৃদ্ধ হবে মৌলভীবাজার। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, শীতের আরো তীব্রতা জানতে আমরা যুক্ত হব আমাদের সহকর্মী ঠাকুরগাঁও সহকর্মী শাকিল আহমেদের সাথে। শাকিল, সেখানে আসলে শীতের তীব্রতা কেমন আমাদের জানাবেন? ধন্যবাদ। একটু জানতে চাই যে আজকে পৌষ মাসের শেষ দিন, তো এই দিনে আমরা লক্ষ্য করছি যে ঠাকুরগাঁও শহর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে, চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে এবং আমরা লক্ষ্য করেছি যে ঘন কুয়াশার পাশাপাশি হিমেল হাওয়া যাচ্ছে। তো এই ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ার কারণে এখানকে সব থেকে কষ্টে রয়েছে ছিন্নমূলের মানুষেরা। আমরা দেখেছি যারা দিনমজুর রয়েছেন তারা খুব কষ্টে আছেন এবং আমরা ঠাকুরগাঁওয়ের হাসপাতালগুলো যেগুলো রয়েছে এগুলোতে খোঁজ নিয়েছি। এই শীত বাড়ার কারণে এবং ঠান্ডা বাড়ার কারণে এখানে সব থেকে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু এবং বৃদ্ধরা। ঠাকুরগাঁও কোনো আবহাওয়া অফিস নেই, তবে এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রতিদিনই এখানে আবহাওয়ার কত ডিগ্রি সেলসিয়াস সেটি তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। সেই হিসেব অনুযায়ী যে আজকে ঠাকুরগাঁয়ে সকাল 6টার দিকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.25 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের সঙ্গে রয়েছেন একজন সবজি বিক্রেতা, একটু জানবো যে এই কেমন ঠান্ডা লাগছে আপনাদের, তো আপনাদের আয় রোজগারে কোনো ধরনের ঘাটতি হচ্ছে কিনা? প্রচুর ঠান্ডা ভাই, প্রচুর ঠান্ডার কারণে লোকজন বাইরে হয় না। ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ অবস্থা। লোকজনই নাই শহরে, আর বেচবো কার কাছে? সরকারের থেকে তো কোনো অনুদানও কিছু পাই না, কিছু যে পাবো সেটাও পাই না। এখন কি করবেন, ওইভাবেই কষ্ট করে চলতেছি আর কি। যেমনটি জানছি ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তারা চেষ্টা করছেন যে ঠাকুরগাঁও যারা অসহায় এবং দরিদ্র মানুষরা রয়েছেন তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আর্থিকভাবে এবং শীত বস্ত্র দিয়ে। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে শীতের সর্বশেষ অবস্থা। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঠাকুরগাঁওয়ের শীতের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাকিল আহমেদ। নিরাপত্তাহীনতার মধ্যে শুরু
থেকেই ছাত্র জনতার আন্দোলনে কুমিল্লায় নারী শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল। শিশু থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সাহসী অংশগ্রহণে আন্দোলন বেগবান হয়। ৩ অগাস্ট শিক্ষার্থীদের উপর পুলিশ ও আওয়ামী লীগের যৌথ হামলায় বিপাকে পড়ে বেশিরভাগ নারী শিক্ষার্থী। আশ্রয় না পেয়ে বাঁচার আকুতিতে তাদের আর্তনাদের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপরে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে সারা দেশে। কুমিল্লা থেকে সহকর্মী সুমন কবিরের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। আঙ্কেল প্লিজ গেটটা খুলুন। বাঁচার এই আর্তনাদটি বেশ সাড়া ফেলেছিল দেশ জুড়েই। গত ৩ আগস্ট পতিত আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা কুমিল্লার ছাত্র জনতার আন্দোলনে সশস্ত্রভাবে ঝাঁপিয়ে পড়লে নগরীর পুলিশ লাইন এলাকায় বেশ কিছু নারী শিক্ষার্থী একটি বাড়ির গেটের সামনে আশ্রয়ের জন্য এভাবেই আর্তনাদ জানায়। কিন্তু বাসার মালিক দাঁড়িয়ে থেকে গেট খুলে আশ্রয়ের পরিবর্তে উল্টো গেটে তালা দিয়ে রাখেন। বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকেই নারী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয় ছাড়াও আশেপাশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে আন্দোলন দাবানলে রূপ নিয়েছিল সে সময়। তখন বিল্ডিং মালিকরা দাঁড়িয়ে থেকেও গেট বন্ধ রাখার বিষয়টি অমানবিক বলছেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা। এটা ছিল সবচেয়ে আমার দৃষ্টিতে সবচেয়ে অমানবিক একটা কাজ। এই বিল্ডিং এর যে ওনার ছিল বা যারা গেটটা খুলেনি, সামনে যারা দাঁড়িয়ে ছিল, আমি বলবো কি হয়তো ওদের ঘরে কোনো সন্তান নেই। কাছের মানুষদের কাছ থেকে নারী শিক্ষার্থীদের প্রতি এমন অমানবিক আচরণে আক্ষেপ জানান অন্যান্যরা। ওনারা তো আমাদেরই মানুষ, আমাদের কাছের মানুষ, ওনারা আমাদের দূরের কেউ ছিল না। অতটুকু নিরাপত্তা উনি দিতে পারতো আমাদেরকে। সরব এ আন্দোলনে যোগ দেন শিশুরাও। রাফা নামের 6 বছর বয়সী এক শিশু মায়ের সাথে যায় আন্দোলনে। মোবাইলে সরব আন্দোলনের চিত্র দেখেই সে মনে সাহস পেয়েছে বলে জানায়। রাফার মা ইশরাত জাহানও জানান মেয়ের সাহসিকতার কথা। মোবাইলে দেখতাম অনেক মানুষ মারা যেত, এর জন্য আমার মনে সাহস জুগাইছে, আমি তাই আন্দোলনে গিয়েছি। যখন 3 তারিখ আমার মেয়েকে নিয়ে বের হয়েছি, পোলাপাইন তো পুরা অস্ত্র নিয়ে, বিদেশি অস্ত্র নিয়ে, চাইনিজ রাইফেল নিয়ে ওরা দাঁড়িয়ে আছে। তখন আমার মেয়ে আমার হাত ধরে বলতেছিল, আম্মু আমি কি আজকে মারা যাব? আন্দোলনের সময় কুমিল্লার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ আন্দোলনকে নতুন মাত্রা দিয়ে আরো বেগবান করেছে বলে জানান বৈষম্য বিরোধী আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক। তারা আমাদেরকে যে পরিমাণ সাহস জুগিয়েছিল, যেটা আমাদের পক্ষে আসলে অনেক কিছু চিন্তা করার দুঃসাধ্য ছিল, সেখানে কিন্তু তারা কিন্তু ওই জায়গাটা অবদান রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সর্বপ্রথম কুমিল্লায় 11 জুলাই পুলিশ ছাত্রদের ওপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। নিউজ ডেস্ক, দেশ টিভি। জমি জমার বিরোধের জেরে বাড়ি ছাড়া জুলাই আন্দোলনের সমন্বয়ক রোমানা খান। জানা যায় জমি কেনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল প্রতিবেশী সুজ্জত আলীর সঙ্গে। ফসল নষ্ট সহ কয়েক দফায় হামলা করা হয় রোমানার বাড়িতে। এখন প্রাণ ভয়ে বাড়ি যেতে পারছেন না তিনি। সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের আন্দোলনে ঢাকার রাজপথে সহপাঠীদের সঙ্গে রক্ত ঝরান রোমানা খান। সেই রোমানা খান ও তার পরিবার এখন ঘরছাড়া। 2021 সালে ময়মনসিংহের গফুরগাঁও উপজেলার প্রাসাদপুর গ্রামের রহিমা খাতুনের কাছ থেকে 21 শতক জমি ক্রয় করেন রোমানার বাবা নূর আলম খান। এ নিয়ে রহিমার ভাই সুরজত আলীর সঙ্গে তাদের বিরোধ চলছিল। রাজনৈতিক পট পরিবর্তনে গত 5 আগস্টের পর স্থানীয় শ্রমিক লীগের নেতা আতিকুল ইসলাম এবং তার বাবা সুরজত আলীর ক্রয়কৃত জমির ফসল ভেকু দিয়ে নষ্ট করে দখলে নেয়। দফায় দফায় বাড়িতে হামলা চালানো হয়। সবকিছু তছনছ করে রোমানার একাডেমিক কাগজপত্র লুট করা হয়। আমরা এর মধ্যে একটা ফৌজদারি মামলাও করি তাদের বিরুদ্ধে। মামলা ঠিক পরপরই ওরা আমাদেরকে, আমরা কেন সেনাবাহিনী এনেছি, কেন আমরা পুলিশের সহায়তা নিলাম, সেজন্য আমাদেরকে দ্বিতীয় দিন 17 আগস্ট অতর্কিত হামলা করে। ওইটার পরেও হইলো যে ওরা আমাদেরকে হুমকি দিচ্ছে, আমরা যদি এলাকায় থাকি তাহলে আমাদেরকে চাঁদা দিয়ে থাকতে হবে। রোমানার পরিবারের উপর এমন ন্যাক্কারজনক ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। বাড়িতে নিশ্চিতে থাকতে জোরালো আইনি পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। 200 মানুষ ভাঙচুর কইরা সব লয়ে গেছে আমার বাড়ি তুললেও চাক্কা মিলে মারে, মারধর করে, তারপর অনেক সমস্যা দেখা, বাড়ি ঘর ব্যাগ ভাঙ্গা ব্যাগ নিচে গা।
তবে অভিযোগের বিষয়ে সুরজাত আলীর ছেলে কামরুল শেখের কাছে জানতে চাইলে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করে এলাকাবাসীর উপর দায় চাপান। আর পুলিশ বলছেন রোমানারা ইচ্ছে করলেই বাড়িতে থাকতে পারেন, সেখানে সার্বক্ষণিক নজরদারি রয়েছে। না, এটা মিথ্যা, এগুলি অপহরণ না, এগুলি মনে বুঝেন তারা তো অন্য লাইনে চলে, আমাদের এলাকাতে আজকাল তারা কি ধরনের চলাচলে বুঝছেন, তারা কিন্তু অন্য লাইনে চলে। আমরা তো পুলিশ যাচ্ছে দেখতেছে, কোনো সমস্যা নাই তো। যদি নিজে তালা মেরে বসে থাকে এটা আমার কিছু বলা নেই। কেউ আসতেছে না, এটা তাদের বিষয়। এই ঘটনায় সমন্বয়ক রোমানা খানের পরিবারের পক্ষ থেকে 3টি এবং সুরজাত আলীর বাদী হয়ে 1টি মামলা করেছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট নওয়াব সালামকে লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। আর এই মনোনয়ন সংকটে থাকা দেশটির জন্য এক চমকপ্রদ পরিবর্তন বলে মনে করেন বিশ্লেষকরা। লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় সোমবার নওয়াব সালামকে সরকার গঠন করতে বলে। এর আগে জোসেফ আউনের সঙ্গে পরামর্শকালে দেশটির সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতা তার প্রতি সমর্থন জানান। নওয়াব সালাম সাম্প্রতিক বছরগুলোয় 2বার প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থী ছিলেন। একজন সংস্কারবাদী হিসেবে পরিচিতি তার। আইসিজের প্রধান নির্বাচিত হওয়ার পর গেল বছর ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলা এবং অন্যান্য ট্রাইব্যুনালের নেতৃত্বে দেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এই বিচারক। জোসেফ আউনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং নওয়াব সালামের প্রধানমন্ত্রী মনোনয়ন হওয়ার মধ্য দিয়ে দেশটির সরকার ব্যবস্থায় 2 বছরের বেশি সময় ধরে চলা অচলাবস্থার অবসান ঘটল। লস অ্যাঞ্জেলেসে দাবানল কোথাও কোথাও দাপট কমলেও দমকা বাতাসের পূর্বাভাস রয়েছে। এতে সামনে পরিস্থিতি খারাপের শঙ্কা জানান সেখানকার দমকল প্রধান। যেসব জায়গায় আগুন জ্বলছে তা নিয়ন্ত্রণে মাঠে নেমেছে শতাধিক কারাবন্দী। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামাতে হতে পারে সেনাবাহিনী। এদিকে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। আফরিন মোয়ের রিপোর্ট। হাজার হাজার মানুষ সবাই দাঁড়িয়ে আছেন ত্রাণের জন্য। প্রথমেই যুদ্ধ বিধ্বস্ত দেশের কথা মাথায় আসলেও এটি আসলে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দৃশ্য। কয়েকদিন আগেই বিত্তবান এসব মানুষ এখন হাহাকার করছেন ত্রাণের জন্য। গেল কয়েকদিনের ভয়াবহ দাবানলে বিপর্যস্ত লস অ্যাঞ্জেলেসের সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আসার আলো দেখা যাচ্ছিল। তবে গতি বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস পূর্বাভাস দিয়েছে আগামী কয়েকদিন ঘন্টায় 30 মাইল গতিতে বয়ে যাওয়া বাতাস এ সময় 70 মাইলে পৌঁছাতে পারে। এতে আতঙ্কিত স্থানীয়রা। আমরা একেবারেই আতঙ্কিত। আমরা সবকিছু পিছনে ফেলে এসেছি। আমাদের কোনো বীমা নেই। যদি বাতাস আগুনকে উড়িয়ে দেয় আমরা সবকিছু হারাতে পারি। আশা করছি যে এটি ঘটবে না, তবে আমরা খুব ভয় পাচ্ছি। যদিও পরবর্তী রাউন্ড দাবানলের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছেন এলএ কর্মকর্তারা। আমরা প্রস্তুত। লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি যেন স্বাভাবিক হয়, আমরা এর জন্য সবকিছু করার জন্যই প্রস্তুত রয়েছি। সংস্থাটি আরও জানায় বর্তমানে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ রূপ নিচ্ছে আরও 6টি দাবানল। এর মধ্যে প্যালিসেইডসে নতুন করে আগুন আরও 1000 একর এলাকায় ছড়িয়েছে। 6 দিনের বিপর্যয়ে লস অ্যাঞ্জেলেসে 12,000 অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ঝুঁকির মুখে রয়েছে 57,000 অবকাঠামো। তাদের মতে এখন পর্যন্ত প্যালিসেডসের দাবানল মাত্র 11% নিয়ন্ত্রণে আনা গেছে। প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে 1,53,000 মানুষকে। বাড়ি ছাড়া হতে পারে আরও 1,66,000 বাসিন্দা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ফেরার কয়েকদিন আগেই সামরিক মহড়ার আয়োজন করে নিজেদের শক্তির যোগান দিল ইরান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিরশত্রু ইসরায়েলের যে কোনো আগ্রাসনের প্রস্তুতি হিসাবে শনিবারের মহড়া প্রদর্শন করে তারা। এদিকে ইরানের সেনাবাহিনীর মতে আরও 1000 ড্রোন তুলে দেওয়ার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। নাসরিন আক্তারের রিপোর্ট। আকাশের বুক চিরে উৎক্ষেপণ করা হচ্ছে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র। দেখে মনে হবে কোনো যুদ্ধের দৃশ্য, তবে আদৌতে এটি কোনো যুদ্ধ পরিস্থিতি নয়। বলা চলে শক্তিমত্তা জানান দিতেই এই মহড়া ইরানের।
প্রতিপক্ষ দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের সামরিক সক্ষমতা জানান দিতে এতে অংশ নেয় বহু যুদ্ধযান। রাডার ব্যবস্থাকে কাজে লাগিয়ে ছোড়া হয় আধুনিক সব সমরাস্ত্র। ক্ষমতার মসনদে বসতে আর মাত্র কয়েকদিন বাকি ট্রাম্পের। এরই মধ্যেই ট্রাম্পের সহায়তায় চিরশত্রু ইসরায়েলের প্রবল ছোবলের শিকার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর সেজন্যই প্রস্তুতির কোনো ঘাটতি রাখছে না অন্যতম পরাক্রমশালী দেশটি। রয়টার্সের ভিডিওতে দেখা যায় আকাশে হুঙ্কার হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। তবে আরও গোপনীয় সব ব্যবস্থা এ মহড়ায় সমন্বয় করা হলেও তা প্রদর্শন করা হয়নি। আপনাদের জেনে রাখা উচিত, জনসাধারণের সামনে যা দেখানো হয়েছে তাছাড়াও পুরো দেশ জুড়ে আরও অনেক গোপনীয় ব্যবস্থা কাজ করছে, যা আমরা এই অনুশীলনে ব্যবহার করিনি। ইরানের সেনাবাহিনী আরও জানায় এ মহড়ায় নতুন সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। 4 জানুয়ারি শুরু হওয়া এ মহড়া চলবে টানা 2 মাস। এদিকে সোমবার ইরানের সেনাবাহিনীর হাতে আরও 1000 ড্রোন তুলে দেওয়ার খবর নিশ্চিত করেছে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম। এ সময় ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি ও প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেককে একটি অজ্ঞাত স্থানে সাজিয়ে রাখা ড্রোনের সারির মধ্য দিয়ে হাঁটতে দেখা যায়। আগের চেয়ে আমাদের আরও সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই ইরানের সামরিক সক্ষমতা বাড়ছে। আমরা যে কোনো শত্রুকে মোকাবেলায় প্রস্তুত। লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ায় আসাদের পতনে অনেকটা বিপাকে পরাক্রমশালী দেশ ইরান। আর সেজন্যই পূর্ব প্রস্তুতি জানান দিতে দেশটি একের পর এক চালাচ্ছে সামরিক মহড়া। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। জানাবো খেলার খবর। বিপিএলের শ্বাসরুদ্ধকর ম্যাচে খুলনাকে 8 রানে হারিয়েছে রংপুর রাইডার্স। হারতে যাওয়া ম্যাচে প্রতিপক্ষকে থামিয়ে দিয়ে বিপিএলে নিজেদের প্রথম অবস্থান ধরে রাখল নুরুল হাসান সোহানের দল। ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর। ইফতেকার ও খুশদিল শাহর দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ায় টেবিল টপাররা। 36 বলে 43 রান করে ইফতেকার আউট হলেও ম্যাচ শেষ পর্যন্ত টিকেছিলেন খুশদিল। দলীয় সর্বোচ্চ 35 বলে 73 রান করে দলকে 186 রানের ভিত গড়ে দেন এই ব্যাটার। 187 রানের টার্গেটে জবাব নির্ধারিত ওভারে 9 উইকেট হারিয়ে 178 রান করে মিরাজরা। এদিকে প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে 30 রানে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে চট্টগ্রাম কিংস। টসে হেরে ব্যাট করতে নেমে 103 রানের বড় সংগ্রহ পায় চট্টগ্রাম কিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বোলারদের বোলিং তোপে হাবুডুবু খায় স্বাগতিক সিলেট। 8 উইকেটে 173 রান করে সিলেট। এবার ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে রাতে আলাদা মাঠে নেমেছে ম্যানচেস্টার সিটি, চেলসি ও লিভারপুল। রাত 1:30টায় ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামে ম্যান সিটি। প্রিমিয়ার লিগের সময়টা মোটেও ভালো যাচ্ছে না জায়ান্টদের। শিরোপা জয়ের দৌড়ে থাকা সিটিজেনরা পরাজয় দিয়ে আর ড্র করে হোঁচট খেতে খেতে লিগ শিরোপার দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। 34 পয়েন্ট নিয়ে 6 নম্বরে থাকা ম্যান সিটির লক্ষ্যই থাকবে ম্যাচ জিতে তালিকার ওপারের দিকে উঠে আসা। একই সময় চতুর্থ স্থানে থাকা চেলসি লড়বে বোর্নমাউথের বিপক্ষে। চেলসির সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না। সব শেষ 5 ম্যাচে মাত্র 1টি ম্যাচ জিতেছে আল ব্লুজরা। বোর্নমাউথকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখতে চাইবে চেলসি। অন্য ম্যাচে রাত 2টার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মাঠে নামবে টেবিল টপার লিভারপুল। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।